আমি কখনো ভাবিনি একটা রাত আমার পুরো জীবন বদলে দেবে। সেদিন আকাশটা অদ্ভুত রকম শান্ত ছিল, বাতাস ছিল না, কুকুরের ডাকও না, যেন পুরো পৃথিবীর শ্বাস আটকে আছে। আমি তখন গ্রামের পুরনো হাসপাতালের সামনে দাঁড়িয়ে। হাসপাতালটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে, সবাই একে ডাকে লাশ কাটা ঘর। লোকমুখে শোনা যায় এখানে নাকি একসময় ময়না তদন্ত হতো, মাঝরাতে নাকি এখনও আলো জ্বলে, কেউ ঢুকলে আর ঠিকভাবে বের হতে পারে না। আমি এসব গল্প বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। আমি কেন গিয়েছিলাম সেখানে? কারণ 3 দিন আগে আমার ছোট ভাই হারিয়ে গেছে। শেষবার তাকে দেখা গিয়েছিল এই হাসপাতালের আশেপাশে। পুলিশ খুঁজেছে, গ্রামের মানুষ খুঁজেছে, কেউ কিছু পায়নি। সবাই বলেছে ওখানে যাস না, জায়গাটা ভালো না। কিন্তু আমি তো তার আপু, আমি কিভাবে না যাই? হাসপাতালের দরজাটা আধখোলা ছিল, লোহার দরজা, মরিচা ধরা। আমি ঠেলতেই কটকট শব্দ হলো। ভেতরে ঢুকতেই এক ধরনের গন্ধ নাকে এলো, পুরনো, স্যাঁতসেঁতে আর অদ্ভুত একটা তীব্র গন্ধ, যেন কিছু পচে আছে বহুদিন। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি মোবাইলের টর্চ জ্বালালাম। দেয়ালে পুরনো পোস্টার, কিছু জায়গায় রক্তের মতো দাগ, মেঝে ভাঙা, জানালাগুলো বন্ধ। আমি হাঁটতে শুরু করলাম। রিয়াদ, আমি ধীরে ডাকলাম। কোনো উত্তর নেই, শুধু দূর থেকে একটা শব্দ, টুপ টুপ টুপ, যেন কোথাও পানি পড়ছে। আমি শব্দটার দিকে এগোলাম। করিডোরের শেষে একটা বড় ঘর, দরজার ওপরে লেখা মুছে গেছে, তবে লাল রঙের একটা চিহ্ন এখনও আছে। দরজা ঠেলতেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা লোহার টেবিল, ময়নাতদন্তের টেবিল, তার ওপরে সাদা কাপড় ঢাকা কিছু একটা। আমার পা যেন মাটিতে গেঁথে গেল। মনে হচ্ছিল না, এটা খোলা উচিত না, ফিরে যাওয়া উচিত। কিন্তু যদি যদি ওটা রিয়াদ হয়? আমি কাঁপতে কাঁপতে সামনে গেলাম। ঠিক তখনই পিছন থেকে দরজার ধড়াম করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে? কোনো উত্তর নেই। দরজার দিকে দৌড়ালাম, টানলাম, খুলছে না। ভেতরটা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বুঝলাম ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, যেন ফ্রিজের ভেতর দাঁড়িয়ে আছি। তারপর আমার পেছনে কেউ ফিসফিস করে বলল, খুলে দেখো। আমি স্থির হয়ে গেলাম। শব্দটা ঠিক আমার কানের পাশে, কিন্তু ঘরে তো আমি একাই। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, শুধু সেই টেবিল, সাদা কাপড় আর টুপ 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 শব্দটা। আমি আবার টেবিলের দিকে তাকালাম। দেখলাম কাপড়টা একটু নড়ছে। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। হাওয়া নেই, জানালা বন্ধ, তাহলে কাপড় নড়ছে কেন? আমি সাহস জোগাড় করে এক ধাপ এগোলাম। রিয়াদ? কোনো উত্তর নেই। আমি কাপড়ের কোণটা ধরলাম। ঠিক তখনই আবার সেই ফিসফিস, দেখো, সত্যিটা দেখো। আমার চোখে পানি চলে এলো, হাত কাঁপছে। আমি কাপড়টা টান দিলাম, আর সঙ্গে সঙ্গে মোবাইলের আলো নিভে গেল। পুরো ঘর অন্ধকার, আর অন্ধকারের ভেতর আমি স্পষ্ট শুনতে পেলাম টেবিলের ওপর থেকে কেউ ধীরে ধীরে উঠে বসছে। লোহার টেবিলের নখ ঘষার শব্দ, খর খর খর। আমি শ্বাস নিতে পারছিলাম না। অন্ধকারে একটা ভারী নিঃশ্বাস। তারপর একটা কণ্ঠস্বর, কাপা, কর্কশ, কিন্তু খুব পরিচিত। আপু, তুমি এত দেরি করলে কেন? আমার পুরো শরীর অবশ হয়ে গেল। এটা রিয়াদের গলা, কিন্তু ও তো 3 দিন ধরে নিখোঁজ। আর এই গলাটা, এটা জীবিত মানুষের গলা না, এটা যেন কাটা গলা থেকে বের হওয়া শব্দ। ঠিক তখনই আমার মোবাইলের আলো 1 সেকেন্ডের জন্য জ্বলে উঠল। আর সেই 1 সেকেন্ডে আমি যা দেখলাম, তারপর থেকে আমি আর আগের মানুষটা নেই। টেবিলের উপর বসে আছে রিয়াদ, কিন্তু তার বুক চিরে সেলাই করা, চোখ দুটো ফাঁকা, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। তারপর আলো আবার নিভে গেল, আর অন্ধকারে সে বলল, আপু, এবার তুমিও থাকবে এখানে। অন্ধকারের ভেতর আমি দাঁড়িয়ে, শ্বাস নিতে পারছি না। বুকের ভেতর শুধু একটাই শব্দ, ধড়ফড় ধড়ফড়। আপু, এবার তুমিও থাকবে এখানে। রিয়াদের কণ্ঠটা যেন ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কাছে, দূরে, আবার ঠিক পেছনে। আমি চোখ বন্ধ করলাম, নিজেকে বললাম, না, এটা সত্যি না, এটা ভয়, এটা মাথার ভুল। কিন্তু ঠিক তখনই আমার গালে ঠান্ডা কিছু ছুঁয়ে গেল, যেন বরফের মতো ঠান্ডা আঙুল।
আমি চিৎকার করে সামনে ঝাঁপ দিলাম, হাতড়াতে হাতড়াতে দরজার দিকে এগোলাম। দরজাটা আগের মতো শক্ত বন্ধ। আমি দুমদাম করে আঘাত করতে লাগলাম, কেউ আছে, বাঁচাও! কিন্তু বাইরে নিস্তব্ধতা। হাসপাতালটা যেন বহু আগেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হঠাৎ পিছনে লোহার টেবিলে কিছু পড়ার শব্দ হলো, ধপ, তারপর টেনে আনার মতো শব্দ, খর। আমি ধীরে ধীরে ঘুরলাম। মোবাইলের টর্চ আবার জ্বলে উঠল, খুব দুর্বল আলো। আমি টেবিলের দিকে তাকালাম। টেবিলটা ফাঁকা, সাদা কাপড়টা মেঝেতে পড়ে আছে, কিন্তু রিয়াদ নেই। আমার বুক কেঁপে উঠল। না না না, তাহলে সে কোথায়? ঠিক তখনই করিডোরের দিক থেকে ভেসে এলো পায়ের শব্দ, টক টক টক, ধীরে টেনে হাঁটার শব্দ। আমি বুঝলাম ও ঘর থেকে বেরিয়েছে, আর আমি আটকে আছি। হঠাৎ দরজাটা নিজে নিজেই খুলে গেল। একটা ঠান্ডা বাতাস ঢুকে আমার গা কাঁপিয়ে দিল। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, দৌড়ে বেরিয়ে এলাম করিডরে। করিডরটা লম্বা, দেয়ালে ছায়া লম্বা হয়ে পড়েছে। দূরের শেষ প্রান্তে একটা ছোট আলো জ্বলছে, সেটা এই হাসপাতালের পুরনো অপারেশন থিয়েটার। কিন্তু হাসপাতাল তো বন্ধ, তাহলে আলো জ্বলছে কেন? আর পায়ের শব্দটা সেদিক থেকেই আসছে। আমি ধীরে ধীরে এগোলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল মেঝে ভেঙে যাবে। দেয়ালের পাশে পুরনো স্ট্রেচার, একটা ভাঙা হুইল চেয়ার, আর এক কোণে শুকনো রক্তের মতো কালচে দাগ। আমার নাকে আবার সেই তীব্র গন্ধটা এলো, পচা কিছু একটা, যেন লুকানো মৃতদেহ। আমি মুখ চেপে ধরলাম। ঠিক তখনই আমার ডান পাশে একটা দরজা হালকা খুলে গেল। কি? আমি থেমে গেলাম। দরজার ভেতর থেকে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে কেউ ফিসফিস করে বলল, এদিকে এসো। কণ্ঠটা রিয়াদের না, একজন বয়স্ক পুরুষের গলা, শুকনো, ভারী। আমি পিছিয়ে গেলাম। কে আপনি? কোনো উত্তর নেই, শুধু ভেতরে যেন কিছু নড়ছে। হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা হাত বের হলো, সাদা, ফ্যাকাশে, কাটা দাগে ভরা। হাতটা বাতাসে নড়ছে, যেন আমাকে ডাকছে। আমি দৌড় দিলাম। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়ালাম। ভেতর থেকে আলো আসছে। দরজায় হাত রাখতেই টের পেলাম দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতরে কেউ আছে। আমি কানে লাগিয়ে শুনলাম ধীরে ধীরে কথা বলার শব্দ। একজন না, দুজন। একজন বলছে, এই মেয়েটাকেও রাখতে হবে। আরেকজন হাসছে, শুকনো ঠান্ডা হাসি। ও নিজেই এসেছে, কেউ ডেকে আনেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারা আমার কথা বলছে, আমি তো এখানে একাই এসেছি। হঠাৎ আমার মোবাইল কেঁপে উঠল, অচেনা নম্বর। এই মুহূর্তে কে ফোন করবে? আমি কাঁপতে কাঁপতে রিসিভ করলাম। ওপাশে নিঃশ্বাসের শব্দ, তারপর খুব আস্তে, পেছনে তাকাও না। আমার বুক থেমে গেল, কারণ ফোনের শব্দটা কানে, কিন্তু একই কথা আমার পেছন থেকেও ভেসে এলো, পেছনে তাকাও না। আমি ধীরে ধীরে বুঝলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে। আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, কাঁধে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। আর তারপর একটা ফিসফিস, তোমার ভাইকে আমরা কেটেছিলাম, তুমি কি দেখতে চাও কিভাবে? আমার চোখে অন্ধকার নেমে এলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু ঠিক তখনই আমার গলা শক্ত করে কেউ চেপে ধরল। আমি বাতাসের জন্য লড়ছি, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। দূরে অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে খুলছে। ভেতরে লোহার টেবিল, উজ্জ্বল সাদা আলো, আর টেবিলের পাশে দাঁড়িয়ে রিয়াদ হাসছে। আপু, এবার তোমার পালা। তারপর আমার মাথায় জোরে কিছু আঘাত করল। সব অন্ধকার। আমি জ্ঞান হারানোর ঠিক আগে শেষ যে শব্দটা শুনেছিলাম, লোহার যন্ত্রপাতি সাজানোর শব্দ, টিং টিং টিং। প্রথমে আমি শুধু ঠান্ডা অনুভব করলাম, এত ঠান্ডা যেন আমাকে বরফের ভেতর ডুবিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে বুঝলাম আমি শুয়ে আছি। চোখ খুলতে চাইছি, কিন্তু চোখের পাতা ভারী, মাথাটা যেন ফেটে যাচ্ছে, কানে ভোঁ ভোঁ শব্দ। তারপর আলো, তীব্র সাদা আলো। আমি চোখ খুললাম, আর সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা জমে গেল। আমি একটা লোহার টেবিলের উপর শুয়ে আছি, হাত দুটো দুপাশে বাঁধা, পাও বাঁধা। আমার ঠিক ওপরে ঝুলছে অপারেশন থিয়েটারের বড় আলোটা। আমি অপারেশন থিয়েটারের ভেতরে। জেগেছে একটা ঠান্ডা কণ্ঠস্বর। আমি মাথা ঘুরিয়ে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একজন,
সাদা অ্যাপ্রন পরা, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো অদ্ভুত শান্ত, অস্বাভাবিক শান্ত। তার পাশে দাঁড়িয়ে আরেকজন, আর একটু দূরে রিয়াদ। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা কাত করে আমাকে দেখছে, ঠোঁটে সেই একই বিকৃত হাসি। আমি কাপা গলায় বললাম, রিয়াদ, তুই তুই ঠিক আছিস? সে ধীরে মাথা নাড়ল। আমি খুব ভালো আছি আপু। তার কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে মানুষ না। আমি হাত নাড়ানোর চেষ্টা করলাম, শক্ত দড়ি, নড়ছে না। আমাকে ছেড়ে দিন প্লিজ। মাস্ক পরা লোকটা ধীরে ধীরে আমার কাছে এলো। তার হাতে চকচকে একটা ধারালো অস্ত্র, আলোয় ঝিকমিক করছে। সে খুব শান্ত গলায় বলল, চিৎকার করো না, এখানে কেউ শুনবে না। আমি কাঁদতে লাগলাম। আপনারা আমার ভাইকে কি করেছেন? লোকটা 1 সেকেন্ডের জন্য থামল, তারপর বলল, ও নিজে থেকে এসেছিল, যেমন তুমি এসেছ। আমার মাথা ঝিমঝিম করছে। মানে? রিয়াদ হঠাৎ হেসে উঠল। আপু, আমি তোকে ডেকেছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস তুই? সে ধীরে ধীরে সামনে এলো। তার হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, পা যেন পুরোপুরি ঠিকভাবে নড়ছে না। আমি তখন খেয়াল করলাম তার গলার নিচে একটা মোটা দাগ, যেন কিছু কাটা হয়েছিল আবার সেলাই করা হয়েছে। মাস্ক পরা লোকটা আমার হাতের কাছে ঝুঁকল, তার ঠান্ডা আঙুল আমার কবজিতে ছুল। তোমার ভাই খুব সাহসী ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত চিৎকার করেনি। আমি আর্তনাদ করে উঠলাম, চুপ করুন। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিয়াদ আমার মাথার কাছে এসে দাঁড়ালো, ধীরে বলল, আপু, তুই না বলতিস আমি নাকি খুব ভয় পাই? দেখ, আমি এখন আর ভয় পাই না। তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম ওর ভেতরে কিছু নেই, চোখ ফাঁকা, জীবন নেই। ঠিক তখনই আলো একবার ঝিকমিক করল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় লোকটা বলল, স্যার, সময় কম। মাস্ক পরা লোকটা মাথা নাড়ল। সে একটা ট্রে টেনে আনল। ট্রের ওপর লোহার যন্ত্রপাতি, ধাতব শব্দ, টিং টিং। আমি পুরো শক্তি দিয়ে হাত ছুটতে লাগলাম। দড়ি একটু ঢিলে হলো, হয়তো পুরনো। আমি বুঝলাম এটাই সুযোগ। ঠিক তখনই হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই ধরাম করে বন্ধ হয়ে গেল। সবাই থেমে গেল। আলো আবার ঝিকমিক। তারপর ঘরের এক কোণ থেকে ভেসে এলো আরেকটা কণ্ঠস্বর, অপরিচিত, কর্কশ। ওকে স্পর্শ করো না। মাস্ক পরা লোকটা হঠাৎ স্থির হয়ে গেল। সে চারদিকে তাকালো। কে? কণ্ঠটা আবার এলো, এটা আমার। আমার শরীর কেঁপে উঠল। কণ্ঠটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। হঠাৎ ঘরের তাপমাত্রা আরও নেমে গেল। শ্বাস নিলে সাদা ধোঁয়া বেরোচ্ছে। রিয়াদ হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। তার মুখের হাসি মিলিয়ে গেল। সে ফিসফিস করে বলল, ও ও এসেছে। মাস্ক পরা লোকটা চিৎকার করল, অসম্ভব, ও তো। কথা শেষ করার আগেই ঘরের সব আলো নিভে গেল, পুরো অন্ধকার। আমি শুধু শুনতে পাচ্ছি কারো দ্রুত পায়ের শব্দ, ধস্তাধস্তি, চিৎকার, আর ভারী কিছু মাটিতে পড়ে যাওয়ার শব্দ। তারপর নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর আলো আবার জ্বলে উঠল। আমি চোখ মেলে তাকালাম। ঘর ফাঁকা। মাস্ক পরা লোকটা নেই, দ্বিতীয় লোকটা নেই। ট্রে মেঝেতে পড়ে আছে, রক্তের দাগ। কিন্তু কার? রিয়াদও নেই। আমি একা। আমার হাতের দড়ি পুরো খুলে গেছে। আমি ধীরে উঠে বসলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছে, মনে হচ্ছে বাইরে থেকে শোনা যাবে। আমি টেবিল থেকে নামলাম। মেঝেতে একটা জিনিস পড়ে আছে, একটা পুরনো ডায়েরি। কাভারে লেখা, প্রকল্প পুনর্জাগরণ। আমার হাত কাঁপছে। আমি ডায়েরিটা তুললাম। প্রথম পাতায় লেখা, মৃতদেহকে ফিরিয়ে আনার পরীক্ষার 3য় ধাপ। বিষয়, রিয়াদ রহমান। ফলাফল, আংশিক সফল। আমার চোখ ঝাপসা হয়ে গেল। তাহলে রিয়াদ, ও কি সত্যি? ঠিক তখনই আমার পিছনে খুব আস্তে একটা কণ্ঠস্বর, পড়ো না, জানলে তুমি বাঁচবে না। আমি ধীরে ধীরে ঘুরলাম আর দেখলাম অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, আমার মতোই, একদম আমার মতো। সে হাসছে আর বলছে, তুমি তো অনেক দেরি করে ফেলেছ। অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে আমি তাকিয়ে আছি। আমার মতোই চেহারা, একই চোখ, একই চুল, একই নাকের পাশের ছোট তিলটা পর্যন্ত। সে হাসছে, কিন্তু তার হাসিটা আমার মতো না। ওর হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু ঠান্ডা একরকম শূন্যতা। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে একটু মাথা কাত করল। আমি তুমি। আমার বুক ধপ করে উঠল। পাগলামি করো না, তুমি কে?
সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার পায়ের শব্দ হচ্ছে না, যেন মেঝে ছুঁয়েই হাঁটছে না। তুমি তো পড়েই ফেলেছ, তাই না? সে ডায়েরির দিকে তাকালো। প্রকল্প পুনর্জাগরণ। আমার হাতের ডায়েরিটা কাঁপছে। এগুলো কি? আমার ভাইয়ের সঙ্গে কি করেছে ওরা? মেয়েটা ধীরে হেসে বলল, ওরা মৃতদের ফিরিয়ে আনে, কিন্তু পুরোপুরি না। শরীর ফিরে আসে, আত্মা না। আমার মাথা ঝিমঝিম করছে। তাহলে রিয়াদ? রিয়াদ শুধু একটা খোলস, সে ঠান্ডা গলায় বলল, যার ভেতরে অন্য কিছু ঢুকেছে। আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ আমি বুঝতে পারলাম ঘরের ভেতরে আরেকটা গন্ধ এসেছে, পোড়া মাংসের মতো। আমি চারদিকে তাকালাম। ঘরের কোণে দেয়ালে একটা বড় আয়না। আগে খেয়াল করিনি। আয়নায় আমাদের দুজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আমি তাকিয়ে রইলাম। আয়নায় আমি আছি, কিন্তু আমার পাশে কেউ নেই। আমি হঠাৎ পিছনে তাকালাম। সে ঠিকই দাঁড়িয়ে আছে। আবার আয়নায় তাকালাম, ফাঁকা। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তুমি তুমি মানুষ না? সে এবার হেসে উঠল। মানুষ ছিলাম। আমার বুক ধড়ফড় করছে। মানে? সে ধীরে ধীরে আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। এই হাসপাতাল বন্ধ হওয়ার আগের শেষ বিষয় ছিলাম আমি। আমার শরীর জমে গেল। তাহলে ওরা আমাকে কেটেছিল টেবিলে শুইয়ে, যেমন তোমাকে শুইয়েছিল। আমার কানে আবার ধাতব শব্দ বাজতে লাগল, টিং টিং। আমি সঙ্গে সঙ্গে মরিনি, সে বলল। আমি সব অনুভব করছিলাম। আমার চোখে পানি চলে এলো। তাহলে তুমি এখন? আমি এখানে আটকে আছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। আর রিয়াদ? আমি ফিসফিস করলাম। সে চোখ নামালো। ওদের পরীক্ষায় কিছু একটা ভুল হয়েছিল। ওর শরীর ফিরে এসেছে, কিন্তু কিছু অন্য জিনিসও সঙ্গে এসেছে। ঠিক তখনই করিডোর থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো, ধপ ধপ ধপ। আমি আর সে একসঙ্গে দরজার দিকে তাকালাম। সে ফিসফিস করে বলল, ও এসেছে। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে, অস্বাভাবিক লম্বা, মাথা একটু কাত করা। তারপর খুব ধীরে দরজাটা খুলল। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে আছি। দরজার সামনে দাঁড়িয়ে রিয়াদ, কিন্তু সে আগের মতো না। তার চোখ পুরো কালো, সাদা অংশ নেই। মুখের সেলাইয়ের জায়গা খুলে গেছে একটু, ভেতর থেকে কালচে কিছু দেখা যাচ্ছে। সে ধীরে বলল, আপু, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমার পাশের মেয়েটা হঠাৎ পিছিয়ে গেল। তার মুখে আতঙ্ক। ও আমাকে দেখতে পায়, সে ফিসফিস করল। ওদের মধ্যে ওই প্রথম যে আমাকে দেখতে পায়। রিয়াদ ধীরে ভেতরে ঢুকল। তার চোখ সরাসরি আমার দিকে। ও তোমাকে মিথ্যে বলছে আপু। আমি কাপা গলায় বললাম, তুই কি হয়ে গেছিস রিয়াদ? সে একটু থামল, তারপর হেসে উঠল। হাসিটা মানুষের না। আমি তো ফিরে এসেছি, তুমিই তো আমাকে খুঁজতে এসেছিলে। সে এক পা এগোলো। ঘরের আলো আবার ঝিকমিক করতে লাগল। আমার পাশে থাকা মেয়েটা বলল, ও তোমাকে ব্যবহার করবে। ওর পুরো হতে একটা জীবন্ত শরীর দরকার। আমার বুক থেমে গেল। কি? রিয়াদ হঠাৎ চিৎকার করে উঠল। চুপ! ঘরের সব কাঁচ একসঙ্গে কেঁপে উঠল। দেয়ালের আয়নাটা ফেটে গেল, চররররর। টুকরো টুকরো কাঁচ মেঝেতে পড়ে গেল। আমি আতঙ্কে চোখ বন্ধ করলাম। চোখ খুলতেই দেখলাম মেয়েটা নেই। ঘরে শুধু আমি আর রিয়াদ। সে খুব কাছে এসে গেছে, তার কালো চোখ আমার চোখের সামনে। আপু, তুমি কি আমাকে আবার পুরো করবে? আমি পিছিয়ে যেতে যেতে দেয়ালে ঠেকে গেলাম। সে হাত বাড়ালো। তার আঙুল ঠান্ডা, অস্বাভাবিক শক্ত। শুধু একটু একটু সময় লাগবে। ঠিক তখনই আমার পায়ের নিচে কাঁচের টুকরো ভেঙে শব্দ হলো। রিয়াদের চোখ নিচে নামল। আমি সুযোগটা নিলাম, সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দিলাম। সে কয়েক পা পিছিয়ে গেল। আমি দৌড়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে করিডোরে ছুটলাম। পেছনে তার গলা, দৌড়াও আপু, এই হাসপাতাল থেকে কেউ বেরোতে পারে না। আমি দৌড়াতে দৌড়াতে একটা দরজার সামনে এসে থামলাম। দরজার উপরে লেখা মর্গ। ভেতর থেকে খুব ধীরে ধাতব ড্রয়ার খোলার শব্দ আসছে, খররর। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। পেছনে রিয়াদের পায়ের শব্দ এগিয়ে আসছে। আর সামনে মর্গের ভেতর থেকে কেউ খুব আস্তে বলল,
এদিকে এসো, আমরা তোমাকে বাঁচাতে পারি। পেছনে রিয়াদের পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। ধপ ধপ ধপ। তার হাঁটার ভঙ্গিটা অস্বাভাবিক, যেন হাড় ঠিকমতো কাজ করছে না। তবুও সে দ্রুত এগিয়ে আসছে। আর সামনে মর্গের দরজার ফাঁক দিয়ে ঠান্ডা কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে। ভেতর থেকে ফিসফিস, এদিকে এসো, আমরা তোমাকে বাঁচাতে পারি। আমি বুঝতে পারছি না কোনটা বেশি ভয়ঙ্কর, পেছনের রিয়াদ না সামনের অজানা কণ্ঠগুলো। 1 সেকেন্ড সময় নিলাম, তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। মর্গের ভেতরে ঢুকতেই মনে হলো ফ্রিজের ভেতর ঢুকেছি। দেয়াল জুড়ে ধাতব ড্রয়ার, প্রতিটা ড্রয়ারে নম্বর দেওয়া, মেঝে ভেজা, ঠান্ডা পানির ফোঁটা পড়ছে কোথাও। টুপ টুপ টুপ। আমার শ্বাস সাদা ধোঁয়ার মতো বেরোচ্ছে। দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আমি পেছনে তাকালাম। রিয়াদ বাইরে দাঁড়িয়ে দরজায় হাত রাখল। তার কালো চোখ আমার দিকে। আপু, ওদের বিশ্বাস করো না। তারপর সে ধীরে ধীরে সরে গেল। করিডোর আবার নিস্তব্ধ। আমি একা। হঠাৎ ডান পাশের একটা ড্রয়ার নিজে থেকেই একটু বেরিয়ে এলো। খড়র খড়র খড়র। আমি জমে গেলাম। ভেতর থেকে আবার সেই ফিসফিস, ভয় পেও না। আমি ধীরে ধীরে এগোলাম। ড্রয়ারের ভেতরে সাদা কাপড়ে ঢাকা একটা দেহ, কিন্তু কাপড়টা নিজে থেকেই নড়ছে। আমার গলা শুকিয়ে গেল। তোমরা কে? একসঙ্গে কয়েকটা কণ্ঠস্বর ভেসে এলো। মেয়ের গলা, ছেলের গলা, বয়স্ক কারোর গলা। আমরাও ছিলাম বিষয়ে, পরীক্ষা, অসম্পূর্ণ। আমার মাথা ঘুরছে। তোমরা কি বেঁচে আছো? একটা ঠান্ডা হাসি। না, আমরা আটকে আছি। হঠাৎ একটার পর একটা ড্রয়ার অল্প অল্প করে বেরিয়ে আসতে লাগলো। খড়র খড়র খড়র। আমি পেছাতে লাগলাম। একটা ড্রয়ার পুরো খুলে গেল। ভেতরে একটা মেয়ের দেহ, চোখ খোলা, ঠোঁট ফ্যাকাশে। সে সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, তোমার ভাই পুরো না। আমার বুক ধড়ফড় করছে। মানে? ওর শরীর ফিরে এসেছে, কিন্তু ভেতরে ঢুকেছে অন্য কিছু। এই জায়গার নিচে যে জিনিসটা আছে সেটা। আমার পা কাঁপছে। নিচে? মেয়েটা খুব আস্তে বলল, বেসমেন্ট। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি এই হাসপাতালের বেসমেন্টের কথা শুনেছি। লোকজন বলে ওখানে আগেও কিছু হতো, হাসপাতাল বন্ধ হওয়ার আগেও, কিন্তু কেউ কখনো প্রমাণ পায়নি। ঠিক তখনই মর্গের আলো নিভে গেল। পুরো অন্ধকার। ড্রয়ারগুলোর ভেতর থেকে একসঙ্গে নিঃশ্বাসের শব্দ আসছে, শোঁ শোঁ শোঁ। আমার মনে হচ্ছে 4 দিক থেকে আমাকে ঘিরে ধরছে। হঠাৎ আমার কাঁধে ঠান্ডা হাত। আমি চিৎকার করে ঘুরলাম। আগের সেই মেয়েটা, যে আমার মতো দেখতে, সে দাঁড়িয়ে আছে। ওরা তোমাকে ভয় দেখাচ্ছে না, সে বলল। ওরা সতর্ক করছে। বেসমেন্টে কি আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সে এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, এই হাসপাতাল বানানোর আগেও এখানে কিছু ছিল। আমার বুক ধড়ফড়। কিছু মানে? একটা পুরনো কবরখানা। ওরা খনন করে সব সরায়নি। একটা জায়গা আনটাচড ছিল। আমার গলা শুকিয়ে গেল। আর ওরা সেখান থেকেই কিছু পেয়েছিল? সে মাথা নাড়ল। প্রথম পরীক্ষার সময়। হঠাৎ মর্গের দরজায় ধাক্কা। ধড়াম ধড়াম ধড়াম। রিয়াদের গলা, আপু দরজা খোলো। কিন্তু তার গলায় এখন একাধিক স্তর, যেন একসঙ্গে কয়েকজন কথা বলছে। তুমি তো আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলে। দরজাটা বাঁকতে শুরু করেছে, লোহা মোচড়াচ্ছে। মেয়েটা আমার হাত ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। শোনো, সে দ্রুত বলল, বেসমেন্টে যাও, ওর উৎসটা খুঁজে বের করো। ওর ভেতরের জিনিসটাকে ওখানেই ফেরত পাঠাতে হবে। কিভাবে? আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম। সে আমার হাতে কিছু গুজে দিল। একটা ছোট চাবি, পুরনো, মরিচা ধরা। স্টোররুমের নিচে সিঁড়ি আছে, ওটাই বেসমেন্টে যায়। দরজাটা প্রায় ভেঙে যাচ্ছে। রিয়াদের চোখ দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, পুরো কালো। আপু, মেয়েটা আমার দিকে তাকালো। তুমি বাঁচতে চাইলে এখনই দৌড়াও। আমি দরজার পেছনের ছোট ভেন্টিলেশন খেয়াল করলাম। ওটা অল্প খোলা। আমি কোনো মতে নিজেকে গলিয়ে বেরিয়ে এলাম করিডরে। পেছনে দরজা ভেঙে যাওয়ার শব্দ। ধড়াম। রিয়াদের চিৎকার, অমানুষিক চিৎকার। আমি দৌড়াতে লাগলাম, হাসপাতালের ভেতর দিয়ে, অন্ধকার করিডোর তেড়িয়ে। দূরে বোর্ডে লেখা দেখলাম, স্টোর রুম। এদিকে। আমি সেদিকে ছুটলাম। পেছনে পায়ের শব্দ, দ্রুত, অস্বাভাবিক দ্রুত। সে এখন আর টেনে হাঁটছে না, সে দৌড়াচ্ছে আর ফিসফিস করছে, আপু নিচে গেলে তুমি আর ফিরে আসবে না।
আমি স্টোররুমের দরজা খুলে ভেতরে ঢুকলাম। অন্ধকার, ধুলো, পুরনো বাক্স আর মেঝের এক কোণে লোহার ঢাকনা, তার মাঝখানে তালা। আমি কাঁপা হাতে চাবিটা ঢুকালাম। পেছনে দরজা ধীরে ধীরে খুলছে। আমি তালা ঘোরালাম। ক্লিক। ঢাকনাটা তুলতেই নিচে অন্ধকার সিঁড়ি, ঠান্ডা বাতাস উপরে উঠছে। আমি একবার পেছনে তাকালাম। দরজার ফাঁকে দাঁড়িয়ে রিয়াদ, তার মুখে অদ্ভুত শান্ত হাসি। স্বাগতম। নিচে। আমি গভীর শ্বাস নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। অন্ধকার আমাকে গিলে ফেলল। সিঁড়ি দিয়ে নামতেই মনে হলো আমি যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি। উপরে হাসপাতালের ভাঙা করিডর, ধুলো, লোহা সব ছিল পরিচিত, কিন্তু নিচে নিচে বাতাস আলাদা, ভারী, স্যাঁতসেঁতে, আর একটা অদ্ভুত গন্ধ, মাটি আর পচনের গন্ধ মিশে আছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। আলো খুব দুর্বল। সিঁড়িটা অনেক নিচে নামছে। দেয়ালগুলো পুরনো ইটের, মনে হচ্ছে হাসপাতালের অংশ না, এরও আগের কিছু। আমি ধীরে ধীরে নামছি। পেছনে নিস্তব্ধতা, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে কেউ আমার পেছনে নিঃশ্বাস ফেলছে। আমি কয়েকবার ঘুরে তাকালাম, কেউ নেই। অবশেষে সিঁড়ির শেষ ধাপে পৌঁছলাম। নিচে একটা বড় ঘর। ঘরের মাঝখানে মাটির অংশ খোলা, যেন এখানে আগে কিছু খোঁড়া হয়েছিল। চারদিকে ভাঙা কবরের পাথর ছড়িয়ে আছে। আমার বুক থক করে উঠল। মেয়েটা ঠিকই বলেছিল, এটা সত্যিই পুরনো কবরখানা ছিল। হাসপাতাল বানানোর সময় পুরোটা সরানো হয়নি। ঘরের মাঝখানে একটা বড় গোল চিহ্ন আঁকা, মাটির ওপর, কালো রঙে। তার চারপাশে পুরনো মোমবাতি, অনেকগুলো, কিছু জ্বলা, কিছু নিভে গেছে। আমি কাছে গিয়ে দেখলাম গোল চিহ্নটার মাঝখানে একটা গর্ত। গর্তের ভেতর থেকে অন্ধকার, কিন্তু ভেতর থেকে ঠান্ডা বাতাস উঠছে। আমি নিচে তাকিয়ে থাকতেই ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ এলো, এসেছ। আমার পুরো শরীর জমে গেল। কণ্ঠটা গভীর, মানুষের না। মনে হলো অনেকগুলো গলা একসঙ্গে কথা বলছে। আমি পিছিয়ে গেলাম। কে তুমি? কিছুক্ষণ নীরবতা, তারপর, তোমার ভাই আমাকে পথ দিয়েছে। আমার বুক কেঁপে উঠল। তুমি রিয়াদের ভেতরে? অন্ধকারের গর্ত থেকে হালকা একটা ছায়া নড়ল। ওর শরীর দুর্বল, কিন্তু তোমার শরীর শক্ত। আমার হাত কাঁপতে লাগলো। তুমি কি চাও? কণ্ঠটা যেন হাসল, একটা সম্পূর্ণ জীবন। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ, ধীরে, ধপ ধপ। আমি ঘুরে তাকালাম। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে রিয়াদ, কিন্তু এখন সে আগের চেয়েও ভয়ঙ্কর। তার শরীর অদ্ভুতভাবে বাঁকছে, চোখ পুরো কালো, আর মুখের সেলাই পুরো খুলে গেছে। ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। সে ধীরে নিচে নামতে শুরু করল। আপু, তুমি ঠিক জায়গায় এসেছ। আমি পিছিয়ে গর্তের কাছাকাছি চলে গেলাম। গর্তের ভেতরের কণ্ঠ আবার বলল, ওকে থামাও, নইলে আমি পুরো হব না। আমি বুঝতে পারছি না কার কথা বিশ্বাস করব। হঠাৎ আমার মনে পড়ল মেয়েটা বলেছিল উৎসটাকে ফেরত পাঠাতে হবে, মানে এই গর্তটাই। রিয়াদ এখন খুব কাছে, সে হাসছে। তুমি কি আমাকে মেরে ফেলবে আপু? আমার বুক ভেঙে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই গর্তের ভেতর থেকে কালো ছায়া তাকে টেনে ধরল। সে ধীরে ধীরে গর্তের দিকে টানছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। সে শেষবার চিৎকার করল, আপু। তারপর সে অন্ধকারের ভেতর টেনে চলে গেল। সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। পুরো বেসমেন্ট আবার অন্ধকার, নিস্তব্ধ। আমি হাঁপিয়ে হাঁপিয়ে দাঁড়িয়ে আছি। সব শেষ। ঠিক তখনই আমার পেছনে একটা হাত কাঁধে পড়ল। আমি চমকে ঘুরলাম। আগের সেই মেয়েটা। সে হাসছে, কিন্তু এবার তার চোখে অদ্ভুত কিছু। সে খুব আস্তে বলল, ধন্যবাদ। আমার বুক ধরফর করছে। কিসের জন্য? সে গর্তের দিকে তাকালো, তারপর বলল, ওটা এখন খালি, এখন আমি যেতে পারবো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? সে ধীরে ধীরে আমার খুব কাছে এলো। তার ঠান্ডা হাত আমার গালে। তুমি তো আমাকে একটা নতুন জায়গা দিলে। আমি বুঝতে পারলাম, খুব দেরিতে। তার চোখ হঠাৎ পুরো কালো হয়ে গেল, আর সে ফিসফিস করে বলল, এবার আমি বেরোবো।
বেসমেন্টের অন্ধকারে আবার বাতাস ঘুরতে শুরু করলো। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এক মুহূর্ত আগেও সে স্বাভাবিক ছিল, কিন্তু এখন তার চোখ পুরো কালো, একদম রিয়াদের মতো। আমার গলা শুকিয়ে গেল। তুমি তুমি তো বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে। সে ধীরে হাসল, হাসিটা ঠান্ডা। আমি মিথ্যে বলিনি, আমার শরীর কাঁপছে। মানে? সে গর্তের দিকে তাকালো। গর্তটা এখন পুরো অন্ধকার, যেন কিছুই হয়নি। তারপর সে আমার দিকে তাকালো। আমি তোমাকে বাঁচিয়েছি, কিন্তু নিজের জন্য একটা পদ বানিয়েছি। আমার মাথা ঘুরছে। কিন্তু তুমি তো এখানেই আটকে ছিলে। সে খুব শান্ত গলায় বলল, হ্যাঁ, কারণ এই জায়গাটা পূর্ণ ছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কিসে পূর্ণ? সে খুব আস্তে বলল, ওই জিনিসটা দিয়ে, যে জিনিসটা তোমার ভাইয়ের ভেতরে ছিল। আমি নিঃশ্বাস নিতে পারছি না। তাহলে তুমি এখন? সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। এখন জায়গাটা খালি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আর আমি যেতে পারি। হঠাৎ বেসমেন্টের বাতাস ঘুরতে শুরু করলো। চারদিকে ধুলো উড়ছে, মোমবাতিগুলো আবার একসঙ্গে জ্বলে উঠল। আমি পিছিয়ে যেতে লাগলাম। না, না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ভয় পেও না, সে বলল। তার কণ্ঠস্বর এখন একটু অন্যরকম, গভীর, যেন আরেকটা গলা তার সঙ্গে মিশে গেছে। তুমি তো আমাকে মুক্তি দিয়েছ। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি আমার শরীর নিতে চাও? সে একটু থামল, তারপর মৃদু হাসল। না। আমি অবাক হয়ে তাকালাম। তোমার শরীর আমার দরকার নেই। আমার বুক ধড়ফড় করছে। তাহলে? সে ধীরে বলল, আমার শুধু বের হতে হবে। ঠিক তখনই বেসমেন্টের সিঁড়ি থেকে একটা শব্দ এলো, ধীরে ধীরে। কেউ নামছে। ধপ ধপ। আমার বুক কেঁপে উঠল। সেও শব্দটার দিকে তাকালো। তার চোখে প্রথমবার একটু উদ্বেগ। অন্ধকার সিঁড়ি থেকে একটা ছায়া নামল। আমি চোখ কুঁচকে তাকালাম। তারপর আমার শ্বাস বন্ধ হয়ে গেল। রিয়াদ। সে আবার দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখ স্বাভাবিক, কালো না, মানুষের মতো। সে হাঁপাচ্ছে, শরীর জখম। আমি বিস্ময়ে বললাম, রিয়াদ? সে কষ্ট করে বলল, আপু, দৌড়াও। আমার মাথা ঘুরে গেল। তুই তো? সে চিৎকার করে উঠল, দৌড়াও। ঠিক তখনই আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, অমানুষিক চিৎকার। তার শরীর কাঁপছে, চোখ আরও কালো হয়ে যাচ্ছে। অসম্ভব! সে রিয়াদের দিকে তাকিয়ে ফিসফিস করল, তুই তো পুরোপুরি ওর ছিলি। রিয়াদ দাঁতে দাঁত চেপে বলল, আমি এখনও পুরো হারাইনি। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। হঠাৎ গর্তটা আবার কাঁপতে শুরু করলো। মাটির ভেতর থেকে কালো ধোঁয়া উঠছে। মেয়েটা হঠাৎ পেছাতে লাগলো। না, এটা তো আবার খুলছে। রিয়াদ আমার হাত ধরে ফেলল। তার হাত গরম, জীবন্ত। আপু, এখনই বের হতে হবে। আমি তার দিকে তাকালাম, আমার চোখে পানি। তুই বেঁচে আছিস? সে কষ্ট করে হাসল। পুরো না, কিন্তু চেষ্টা করছি। হঠাৎ গর্ত থেকে একটা বিশাল ছায়া বের হয়ে উঠতে লাগলো। এবার আগের চেয়েও বড়, দেয়াল পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। মেয়েটা আতঙ্কে পিছিয়ে যাচ্ছে। না, এটা তো যাওয়ার কথা ছিল। ছায়াটা যেন তাকে লক্ষ্য করছে, তারপর ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। সে হঠাৎ আমার দিকে তাকালো, তার চোখে ভয়, প্রথমবার। তোমরা চলে যাও। আমি অবাক হলাম। কি? সে চিৎকার করে উঠল, দৌড়াও। রিয়াদ আমার হাত টেনে সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। পেছনে ভয়ঙ্কর শব্দ, চিৎকার, মাটি ফাটার আওয়াজ। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পেছনে তাকাতে ভয় লাগছে। হঠাৎ নিচ থেকে সেই মেয়েটার শেষ চিৎকার ভেসে এলো। তারপর সব নিস্তব্ধ। আমরা স্টোর রুমে উঠে এলাম। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। রিয়াদ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে। আমি তার দিকে তাকালাম। সব শেষ? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, হয়তো। ঠিক তখনই স্টোর রুমের কোণের পুরনো আয়নায় একটা ছায়া নড়ল। আমি তাকালাম। আয়নায় আমি আর রিয়াদ দাঁড়িয়ে, কিন্তু আমাদের পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, মাথা কাত করা। আমি ধীরে ধীরে ঘুরলাম। ঘরের ভেতরে কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ছায়াটা এখনও সেখানে, আর খুব আস্তে বলল, আমি বের হয়েছি। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। স্টোর রুমের পুরনো আয়নায় আমি আর রিয়াদ দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের পেছনে আরেকটা ছায়া, লম্বা, মাথা একটু কাত করা। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম।
ঘরের ভেতর কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম। ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে আর খুব আস্তে বলল, আমি বের হয়েছি। আমার শরীর কাঁপতে লাগলো। রিয়াদ, তুই দেখছিস? রিয়াদ আয়নার দিকে তাকিয়ে রইল। তার মুখ ফ্যাকাশে। হ্যাঁ আপু, এবার আমিও দেখছি। আমার বুক ধক করে উঠল। আগে তো সে ওদের দেখতে পেত না। মানে এখন কিছু একটা বদলে গেছে। হঠাৎ আয়নার ভেতরের ছায়াটা একটু নড়ল, তারপর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে আয়নার ভেতরেই আছে, বাইরে না। রিয়াদ ফিসফিস করে বলল, ও পুরো বের হতে পারেনি। আমার গলা শুকিয়ে গেল। মানে ও এখনো মাঝখানে আটকে আছে। আমি আয়নার দিকে তাকিয়ে রইলাম। ছায়াটা যেন দেয়ালের ভেতর আটকে থাকা ধোঁয়ার মতো। ধীরে ধীরে হাত তুলল আর ফিসফিস করে বলল, আমাকে যেতে দাও। আমার বুক ধড়ফড় করছে। ও কি বের হতে পারবে? রিয়াদ মাথা নাড়ল। যদি আমরা এখানে থাকি তাহলে পারবে। ঠিক তখনই পুরো হাসপাতাল কেঁপে উঠল। উপরে কোথাও লোহার কিছু পড়ে গেল। ধাম ধাম। পুরনো বিল্ডিংটা যেন ভেঙে পড়ার মতো শব্দ করছে। রিয়াদ আমার হাত ধরল। আপু, এখান থেকে বের হতে হবে। আমি একবার শেষবারের মতো আয়নার দিকে তাকালাম। ছায়াটা এখনো হাত বাড়িয়ে আছে। আমাকে যেতে দাও। তার কণ্ঠে অনুনয়, কিন্তু সেই অনুনয়ের ভেতরেও একটা ঠান্ডা ভয় আছে। আমি ধীরে বললাম, না। ছায়াটা থেমে গেল। তারপর তার মুখ বিকৃত হয়ে গেল, রাগে, ঘৃণায়। আর হঠাৎ সে চিৎকার করে উঠল, অমানসিক চিৎকার। আয়নাটা ফেটে গেল। চর! কাঁচের টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু আয়নার ভেতরের ছায়াটা সেখানেই আটকে রইল। আমরা আর এক মুহূর্তও দাঁড়াইনি। দৌড়ে করিডরে বের হয়ে এলাম। হাসপাতালের করিডর আগের চেয়েও অন্ধকার। ছাদ থেকে ধুলো পড়ছে, দেয়াল ফাটছে। রিয়াদ কষ্ট করে হাঁটছে। আমি তাকে ধরে এগিয়ে যাচ্ছি। দূরে ভাঙা জানালা দিয়ে বাইরে রাতের আকাশ দেখা যাচ্ছে। আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম, আর একটু, আর একটু। অবশেষে আমরা হাসপাতালের প্রধান দরজা দিয়ে বাইরে বের হলাম। ঠান্ডা রাতের বাতাস মুখে লাগতেই মনে হলো নতুন জীবন পেয়েছি। পেছনে তাকালাম। পুরনো হাসপাতালটা অন্ধকারে দাঁড়িয়ে আছে, নীরব, যেন কিছুই হয়নি। রিয়াদ মাটিতে বসে পড়ল। সে হাঁপাচ্ছে। আমি তার পাশে বসে পড়লাম। তুই ঠিক আছিস? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে বলল, হয়তো। আমি আকাশের দিকে তাকালাম। অনেকক্ষণ পর মনে হলো আমরা সত্যিই বেঁচে গেছি। 3 মাস পরে রিয়াদ ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ডাক্তাররা বলে ওর শরীর অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে, কিন্তু তারা ব্যাখ্যা করতে পারে না কিভাবে। আমিও কাউকে কিছু বলিনি। ওই হাসপাতালটা পরে পুরো ভেঙে ফেলা হয়েছে। লোকজন বলে জায়গাটা এখন খালি, কিন্তু একটা জিনিস আমি কাউকে বলিনি, আজও বলিনি, কখনো বলবও না। সেই রাতের পর থেকে আমি মাঝে মাঝে আয়নায় তাকালে দেখি আমার পেছনে খুব হালকা একটা ছায়া দাঁড়িয়ে থাকে। লম্বা, মাথা কাত করা, সবসময় না, কিন্তু মাঝে মাঝে। আর কখনো কখনো আমি ঘুমোতে যাওয়ার আগে খুব আস্তে একটা ফিসফিস শুনি, আমি এখনও এখানে আছি। আমি তখন চোখ বন্ধ করে ফেলি, আর আয়নার দিকে তাকাই না। কারণ আমি জানি কিছু দরজা একবার খুললে সেগুলো আর পুরোপুরি বন্ধ হয় না।